ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইসরায়েলের হামলা, নিহত ৩। ক্ষেপণাস্ত্র হামলার মুখে উত্তরাঞ্চলের বাসিন্দাদের সরে যেতে বলল ইসরায়েল, সমঝোতায় আসা ট্রাম্পের। প্রতিনিয়ত যোগাযোগ রাখছি, মনে হয় দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হবে। সেটি না করলে ইরান বোকার মতো কাজ করবে। দ্বিতীয় পর্যায়ে ঐকমত্য কমিশনের বৈঠকে বিএনপি সহ বিভিন্ন দল অংশ নিলেও যায়নি জামায়াত। জুলাই সনদ প্রস্তুত কমিশনারগুলোর সুপারিশ চূড়ান্ত করাই লক্ষ্য। বিভিন্ন সংস্কার কমিশনের প্রতিবেদনে সুপারিশগুলো দিয়েছি, কারণ আমরা চাই আলোচনা করে এক জায়গায় আসার জন্য। হাসপাতাল ক্লিনিকের নামে চালানো হতো 16টি গোপন বন্দিশালা। 5 আগস্টের পর ধ্বংস করা হয় আলামত। গণহত্যা মামলায় শেখ হাসিনাকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তি প্রকাশ। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বৈরী আবহাওয়ার পূর্বাভাস। ভারী বৃষ্টিতে চট্টগ্রাম ও খুলনায় জলাবদ্ধতা, ভোগান্তি। প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করে, একটু বৃষ্টি হলেই অনেক পানিতে গাড়ি গুড়ি সব তলাইয়ে যায়। বৃষ্টি হইলেই তো এই জায়গায় হাঁটু মানুষ ওঠে পানি। জলাবদ্ধতাটা অনেক কঠিন অবস্থা, মানুষের চলাচলের খুব অসুবিধা হচ্ছে। নতুন নোট নিয়ে বিড়ম্বনায় পড়ছেন কেউ কেউ। জমা দেওয়া যাচ্ছে না এটিএম আর সিআরএম মেশিনে। একই অবস্থা মেট্রো রেলে। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। রাষ্ট্রীয় টেলিভিশন সেন্টারে হামলার জবাবে ইসরায়েলের ভূখণ্ডে স্মরণকালের সবচেয়ে বড় ও ভয়াবহ হামলার হুমকি দিয়েছে ইরান। দেশটির দাবি, গত 5 দিনে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া হয়েছে 350 মিসাইল। ইরানের হামলায় এ পর্যন্ত প্রাণ গেছে 24 ইসরায়েলির। এদিকে তেহরানেও আগ্রাসী অভিযান অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে ইসরায়েলি রাজধানী ও আশপাশের অঞ্চল। IRIB চ্যানেলে হামলার ঘটনায় মৃত্যু হয়েছে 3 গণমাধ্যম কর্মীর। দিন কিংবা রাত, থেমে থেমে মিসাইল ড্রোনের বিস্ফোরণে কেঁপে উঠছে ইসরায়েল। সোমবার রাতভর হামলা তো হয়েছেই, মঙ্গলবার সকালেও রাজধানী তেল আবিব লক্ষ্য করে অন্তত 20টি মিসাইল ছুড়েছে তেহরান। 5 দিনের পাল্টা অভিযানে ইসরায়েলে 380টি মিসাইল ছোড়ার দাবি খামেনি প্রশাসনের। বেশ ক্ষয়ক্ষতির কথা নিশ্চিত করেছে বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যম। হামলা পাল্টা হামলায় আরও ভয়াবহ রূপ নিচ্ছে ইরান ইসরায়েল সংঘাত। সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সেন্টারে হামলার পর সেই উত্তেজনা আরও তীব্র হয়েছে। এই আগ্রাসনের জবাবে ইসরায়েলের ভূখণ্ডে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এরপর থেকে নিয়মিত বিরতিতে ছুড়ছে মিসাইল ড্রোন। ইরান জুড়েও চলছে ইসরায়েলের তাণ্ডব। সামরিক স্থাপনার পাশাপাশি হামলা হচ্ছে বিভিন্ন বেসামরিক স্থাপনাতেও। ইরানের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার পর দেশটির বেশ অভ্যন্তরেও বিমান হামলা চালাচ্ছে তেল আবিব। সোমবার একটি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের ভবন ও হাসপাতালকে লক্ষ্য বানিয়েছে তারা। তাবরিজেও জ্বলছে আগুন। ইসরায়েলের আগ্রাসনে তেহরান সহ বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত বহু আবাসিক এবং গুরুত্বপূর্ণ স্থাপনা। ইসরায়েলে লাগাতার হামলায় ভয় আর আতঙ্কে ইরানের সাধারণ নাগরিকদের রাজধানী ছাড়ার হিড়িক পড়েছে। তেহরানের আশপাশের সড়কগুলোতে তৈরি হয়েছে তীব্র যানজট। এদিকে ইরানের শীর্ষ নেতাদের ক্যান্সার আখ্যা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তারা ক্যান্সারের মতো, আপনি যদি জানতে পারেন ক্যান্সারের কারণে আপনাকে মরতে হবে, অবশ্যই আপনি সেই ক্যান্সার দূর করার পদক্ষেপ নেবেন, চিকিৎসা করাবেন। আমরা আমাদের অভিযান নিয়ে এখনই বিস্তারিত বলতে যাচ্ছি না, তবে আমাদের এখন অনেক পথ পাড়ি দিতে হবে। দুপক্ষের হামলা পাল্টা হামলায় সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে হতাহতের ঘটনা। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 24 ইসরায়েলির, অন্যদিকে নিহত হয়েছেন 250-এর বেশি ইরানি নাগরিক। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইসরায়েল আর ইরান শিগগিরই সমঝোতায় আসতে যাচ্ছে। কানাডায় G7 সামিটে সাংবাদিকদের সাথে আলাপকালে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংকটোত্তরণে মধ্যপ্রাচ্য সফরে যাবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন তিনি টেলিফোনে যোগাযোগ রাখছেন, তবে সামনাসামনি কথা বলা উত্তম।
দুদেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করেন তিনি। তেমনটা না হলে ইরান বোকার মতো কাজ করবে বলেও মন্তব্য করেন ট্রাম্প। এর আগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দেন তিনি। বলেন, ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। একই সাথে তেহরানের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলেন তিনি। বিশ্লেষকদের অনেকে মনে করছেন তেহরানের মানুষকে সরে যাওয়ার কথা বলে ইরানকে চাপের মুখে ফেলে ইসরায়েলের সাথে সমঝোতা করানোর চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট। G7 সম্মেলনের জন্য সোমবার কানাডায় থাকলেও মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের আগেই তিনি ওয়াশিংটনে ফিরে গেছেন। ডেকেছেন জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক। পরমাণু চুক্তিতে আসার জন্য ইরানকে 60 দিনের সময় বেঁধে দিয়েছিলাম, আর 61তম দিনে কি হলো তা আপনারা সবাই দেখলেন। প্রতিনিয়ত যোগাযোগ রাখছি, মনে হয় দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হবে। সেটি না করলে ইরান বোকার মতো কাজ করবে। ইরান ইসরায়েল যুদ্ধের বিষয়টি পর্যবেক্ষণ করছে সরকার। বিশ্ববাজারে বাড়লেও দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর চিন্তা এখনই নেই বলে উল্লেখ করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং এ কথা বলেন তিনি। জানান, যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে বাংলাদেশেও প্রভাব পড়তে পারে, তবে এই যুদ্ধ বেশি দিন চলবে না বলে মনে করেন অর্থ উপদেষ্টা। যুদ্ধের পরিস্থিতি নিয়ে এখনই প্রস্তুত থাকতে হবে বলে মনে করছে না উপদেষ্টা পরিষদ। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সরকার যুদ্ধের পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চায় বলে উল্লেখ করেন অর্থ উপদেষ্টা। হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যে গুরুত্বপূর্ণ রুট, তবে সরকার আশা করে এই যুদ্ধ দীর্ঘায়িত হবে না বলে আশা অর্থ উপদেষ্টা। ইরাকের যুদ্ধে আমরা একটা অবজার্ভ করছি, আমরা দেখছি ইমিডিয়েটলি কিছুটা বেড়েছে, বাট এখন আমাদের যেগুলো আমরা অলরেডি অর্ডার প্লেস করছি ওটা আমরা অবজার্ভ করছি যে এই যে গ্যাস প্রাইস বা এলএনজি প্রাইস যদি বেড়ে যায় এটা উইল টেক কেয়ার হবে। আজকে যেটা দুটো দিলাম ওটা ওল্ড প্রাইসে ওরা কোট করেছে, ভাগ্য ভালো যে ওই প্রাইসে আমরা পাবো আপাতত। বাট আমরা অবজার্ভ করছি যুদ্ধটা বেশি দিন চলে, এটা এফেক্ট যদি হয় তখন আমাদের উপর একটু প্রেশার পড়বে। জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ তৈরির আশাবাদ ব্যক্ত করেছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। একই সাথে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব বলে মনে করেন তিনি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় এসব কথা বলেন তিনি। বেলা 11টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় পর্যায়ে বৈঠকে বসে ঐকমত্য কমিশন। সভার শুরুতে আলী রিয়াজ বলেন, সব বিষয়ে একমত না হলেও জাতির স্বার্থে ছাড় দেবেন। আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে সংবিধানের 70 নম্বর অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্ব সহ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়া। এই ইস্যুগুলোতে যে দ্বিমত রয়েছে সেসব বিষয় ঐকমত্যের উপর গুরুত্ব আরোপ করা হবে এবারের আলোচনায়। 17, 18 ও 19 জুন পর্যায়ক্রমে বিএনপি সহ 30টি রাজনৈতিক দলের সঙ্গে চলবে এই বৈঠক। দর্শক, ফরেন সার্ভিস একাডেমি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফিন শাকিল। একটু শাকিলের সঙ্গে কথা বলতে চাই। শাকিল, কোন কোন দলের প্রতিনিধি এসেছেন এবং বৈঠক এখন কোন পর্যায়ে আছে, বিস্তারিত জানাবেন। শুধুমাত্র জামাত ইসলামের ছাড়া আমন্ত্রিত যে বাকি 30টি দলের যে 29টি দল, সেই 29টি দলের পক্ষ থেকেই প্রতিনিধি দল এসেছেন এবং সবাই কথা বলছেন। এর মধ্যে বৈঠক চলছে। 12:15 নাগাদ বৈঠকের কার্যক্রম শুরু হয়েছিল, যদিও আজকে সেই 70 অনুচ্ছেদ নিয়ে বড় অংশই আলোচনা হয়েছে এবং 70 অনুচ্ছেদ 2টি বিষয় একমত হয়েছে। তার মধ্যে আস্থা ভোট এবং অর্থ বিল, এই 2টি বিষয় সব দল একমত হয়েছেন। যদিও কিছু দলের পক্ষ থেকে এই আরও একটি বিষয়, অর্থাৎ 70 অনুচ্ছেদে আরেকটি বিষয় যুক্ত করার জন্য সুপারিশ করা হয়েছিল বা প্রস্তাব করা হয়েছিল, তার মধ্যে সংবিধান সংশোধন এবং সেই সঙ্গে জাতীয় নিরাপত্তা ইস্যু। বিএনপির পক্ষ থেকে 4টি ইস্যু বাইরে, অর্থাৎ আপনি জানেন যে 70 অনুচ্ছেদে সাধারণত দলের বিরুদ্ধে এমপি যারা থাকেন, সংসদ সদস্য যারা থাকেন, তারা বিরুদ্ধে সংসদে ভোট দিতে পারেন না এবং সেই আইনটি মূলত সংশোধন করা হচ্ছে। অর্থাৎ অর্থ বিল এবং আস্থা ভোট, এই দুইটির বাহিরে বাকি যে কোনো বিষয়ে সংসদ সদস্যরা তাদের স্বাধীন মতামত জানাতে পারবেন, সেটি দলের বিরুদ্ধে হলেও। তবে বিএনপির পক্ষ থেকে এই দুইটি বিষয়ের সাথে সংবিধান সংশোধন বিধানটি তারা যুক্ত করতে চেয়েছিল, কয়েকটি দল চেয়েছিল, তবে অনেক দলে এই বিলের বিরোধিতা করেছে। এখন মূলত আলোচনা চলছে সংরক্ষিত যে আসন রয়েছে, যে আপনি জানেন 50 থেকে 100 করা হচ্ছে, সেই 100টি আসনে নারীরা কি প্রক্রিয়ায় তাদেরকে নির্বাচিত করা হবে, বিশেষ করে তারা কি বর্তমান যে প্রক্রিয়া রয়েছে, অর্থাৎ দল থেকে তাদেরকে মনোনয়ন দেওয়া হয় এবং তারা প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন না, তাদেরকে সংরক্ষিত আসনে তাদেরকে মনোনয়ন দেওয়া হয়, তার মাধ্যমে তারা নির্বাচিত হন। কয়েকটি দলের
পক্ষ থেকে বলা হচ্ছে এই 100টি আসনে যেন জনগণ প্রত্যক্ষ ভোট দিতে পারেন সেই বিধান যেন চালু করা হয়। তবে বড় দলগুলো এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে বর্তমান যে বিদ্যমান যে প্রক্রিয়া রয়েছে এই প্রক্রিয়ার মাধ্যমেই এই 100 আসনের যেন সেই আসনের যেন নির্বাচিত হয় বা প্রক্রিয়াটা যেন এই প্রক্রিয়া হয় সেই বিষয়ে বারবার সেই প্রস্তাবে করা হচ্ছে। এখন আজকের দিনে মোট 6টি বিষয় নিয়ে আলোচনা হবে সোয়ার, বাকি বিষয়গুলো হয়তো দুপুরের পর সেই বিষয়গুলো আলোচনা হবে। তবে এখন পর্যন্ত শুধুমাত্র 70 অনুচ্ছেদের 2টি বিধান নিয়ে একমত হওয়া গেছে। সোয়ার। আরিফিন শাকিল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সময় মতো দেশে নির্বাচন হবে, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের নির্বাচনের কোনো সম্পর্ক নেই। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিল রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস। সকাল 11টায় শুরু হয়ে বৈঠকটি স্থায়ী হয় প্রায় 1.5 ঘণ্টা। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, আগামী দিনে নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে ব্রাজিলের সঙ্গে ক্রীড়াসহ কোন কোন খাতে কাজ করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, আন্তর্জাতিক যে কোনো অস্থিরতার প্রভাব মোকাবেলা দেশের নির্বাচিত সরকারের জন্য সুবিধাজনক। রমজানের আগে নির্বাচনের ব্যাপারে জাতীয় ঐকমত্য আছে বলেও জানান তিনি। নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় ইসির সঙ্গে সরকার আলোচনা করবে বলে আশা প্রকাশ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আন্তর্জাতিকভাবে যেটা হয় সেটা তো আর বাংলাদেশের নিয়ন্ত্রণের বাইরে কোনো ঘটনা ঘটলে, কিন্তু সেটাকে মোকাবেলা করার জন্য তো স্বাভাবিকভাবে নির্বাচিত সরকারের সিদ্ধান্ত নিতে অনেক সুবিধা। সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা বড় পরিবর্তন, যে আমরা জাতীয় স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। হাসপাতাল ক্লিনিক নাম দিয়ে চালানো হতো গোপন বন্দিশালা। সারা দেশে এমন 16টি বন্দিশালার খোঁজ পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। র্যাব 1-এর হাসপাতাল আর সদর দফতরে গ্লাস হাউস বা ক্লিনিক কোড নামে রাখা হতো গুমের শিকার ভুক্তভোগীদের। পুলিশ, র্যাব সহ গোয়েন্দা সংস্থাগুলোর আলাদা আলাদা গোপন বন্দিশালায় ছিল শত শত সেল। 5 আগস্টের পর এসবের আলামতের ধ্বংস করা হলেও জানিয়েছেন বলে গুম কমিশনের তদন্তকারীরা। কমিশনের রিপোর্টের ভিত্তিতে গোপন বন্দিশালা নিয়ে রিপোর্ট করেছেন মনিরুল ইসলাম। Unfolding the Truth, a Structural Diagnosis of Enforced Disappearance নামে দ্বিতীয় অন্তর্বর্তী রিপোর্ট দিয়েছে গুম বিষয়ক তদন্ত কমিশন। কোন বাহিনী কার নির্দেশে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গুমের সাথে জড়িত সেগুলো তুলে আনা হয়েছে রিপোর্টে। তদন্তে নেমে কমিশন সদস্যদের প্রাথমিক ধারণা ছিল গুমের শিকার সবাইকে রাখা হতো আয়নাঘর নামের সেন্টারে। এটি মূলত ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেল বা জেআইসি। কিন্তু শত শত ভুক্তভোগীর সাক্ষ্য নিয়ে তদন্তকারীরা আয়নাঘরের সাথে মিল পাচ্ছিলেন না। পরে সেসব বর্ণনার সূত্র ধরে ঢাকায় আরও 4 থেকে 5টি গোপন বন্দিশালার খোঁজ মেলে। একটির কোড নাম হাসপাতাল, আরেকটি ক্লিনিক বা গ্লাস হাউস। র্যাবের আমরা প্রথম ভিজিট করলাম র্যাব 1-এ। ভিকটিমরা যখন বর্ণনা দিচ্ছিল ওই বর্ণনা অনুযায়ী ওই জায়গা এবং ওই সেলগুলো আমরা পাচ্ছিলাম না। সো আমরা খুঁজতে থাকি। একটা ছিল যে রেশন রুম, রং টং করা ঝকঝক করছে, রেশন রুম আছে, ঠিক আছে, কি আছে, এটা সাধারণত কেউ ডাউট করবে না। রেশন রুমের পরের রুম থেকেই শুরু হয়েছে যে সেলগুলো পেলাম, এবং ওখানে টর্চার চেম্বার, ওখানে যে হুক দিয়ে ঝুলিয়ে রাখতো ভিকটিমরা, যে বর্ণনা যে সেগুলো ওখানে ছিল। যেটা আমাদেরকে বলা হয়েছিল ভিকটিমরা যে হেডকোয়ার্টারেও রাখা হতো, মানে হেডকোয়ার্টারে রাখার মতো জায়গা আমরা একেবারে খুঁজে পাচ্ছিলাম যে কোথায়। র্যাব হেডকোয়ার্টার পরে কিন্তু আরেকটা ভবন আছে ওই পাশে, হ্যাঁ। সো ওইটার মধ্যে ছিল মূলত, যেটা গ্লাস হাউস নামে পরিচিত। ওইখানে ওইটাকে ক্লিনিক এবং হসপিটাল হিসাবে। শুধু ঢাকায় নয়, সারা দেশে এরকম মোট 16টি বন্দিশালার তথ্য মিলেছে এখন পর্যন্ত। গুমের ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত 6টি বাহিনী বা সংস্থা আলাদাভাবে নিয়ন্ত্রণ করত এসব বন্দিশালা। কখনো নিজস্ব কার্যালয় বা ভবনে, কখনো বা ভাড়া বাসা বা ভবনে সেফ হাউস করে রাখা হতো গুম হওয়া ব্যক্তিদের। বগুড়ার পুলিশ লাইন্সের ভিতরে যে আপনার বন্দি রাখা হতো ব্যাপক, এবং বিভিন্ন জায়গা থেকে বন্দি। ওটা একটা হাব ছিল, মানে নর্থ বেঙ্গলের হাব। মূলত এটা ডিবি অপারেট করত। র্যাব, ডিজিএফআই, ডিবি, সিটিটিসি মিলিয়ে ঢাকা এবং ঢাকার 16টা আমি বলছি যে সেন্টারের মধ্যে অসংখ্য সেল আছে।
দুটি রিপোর্টে কয়েকটি ঘটনা উল্লেখ করে দায়ী কর্মকর্তাদের নামও সরকারকে দিয়েছে তদন্ত কমিশন। অনেকে গ্রেফতারি পরোয়ানা থাকার পরেও আসেনি আইনের আওতায়। এতে ক্ষোভ জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। অনেক উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তা তাদের বিরুদ্ধে যখন গুম কমিশন তদন্ত রিপোর্ট করে এবং তাদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে অভিযোগ আসে, তারা অনেকেই আত্মগোপনে চলে গেছে। এত বড় একটা ঘটনা সেফ এক্সিট দেওয়াটা একটা মারাত্মক ধরনের অপরাধ। গুম কমিশন যে তদন্ত রিপোর্ট প্রকাশ করছে এতে পদে পদে বাধা ও অসহযোগিতা পাচ্ছেন বলে জানিয়েছে খোদ কমিশন সদস্যরা। তাই বিস্তারিত তদন্তের জন্য অভিযুক্ত কর্মকর্তাদের গ্রেফতারের সুপারিশ কমিশনের। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যার মামলায় শেখ হাসিনা ও কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রাইব্যুনাল। না হলে তাদের অনুপস্থিতিতেই বিচার চলবে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার নেতৃত্ব দেওয়ার অভিযোগে করা মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় এই বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে তাদের আগামী এক সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশনা দিতে বলা হয়েছে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদার, বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মুহিতুল হক ইনাম চৌধুরী নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। জুলাই আগস্ট গণহত্যার বিচারের জন্য ট্রাইব্যুনাল 2 সদস্য নিয়োগ পাওয়া 3 বিচারককে সংবর্ধনার মাধ্যমে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। বিচারকদের সংবর্ধনা দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সংবর্ধনা শেষে অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই আগস্টের বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ডে হবে, কোনো প্রশ্নবোধক চিহ্ন থাকবে না। এ সময় চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আগস্টের মামলাগুলো 2 ট্রাইব্যুনালে ভাগাভাগি করে বিচার কার্য পরিচালনা করা হবে। গুম ও বিচার বহির্ভূত হত্যার সংস্কৃতি আর দেখতে চায় না দেশের মানুষ। এদিন জুলাই আগস্ট গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে আজও অবস্থান কর্মসূচি পালন করছে ডিএসসিসির কর্মচারী ইউনিয়নের কর্মচারীদের একাংশ ও তার সমর্থকরা। সকাল থেকে নগর ভবনের মূল ফটকের সামনে ও ভবনের ভেতরে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। আন্দোলনকারীরা বলছেন, 2 দফায় কোর্ট রায় দেওয়া সত্ত্বেও ইশরাক হোসেনকে শপথ নিতে দেওয়া হচ্ছে না। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার স্বেচ্ছাচারিতার কারণে তিনি শপথ নিতে পারছেন না বলে অভিযোগ তাদের। আজও বন্ধ রয়েছে নগর ভবনের সকল কার্যক্রম। এদিকে আজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 70টি ওয়ার্ডের সচিবদের সাথে ডেঙ্গু নিধন কর্মসূচি নিয়ে মতবিনিময় সভা করবেন ইশরাক হোসেন। ভোর থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। 2-1টি জায়গায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। দফায় দফায় বৃষ্টিতে খুলনা নগরীর রয়্যাল মোড়, পিটিআই মোড়, দোলখোলা সহ বিভিন্ন এলাকায় সড়ক পানিতে তলিয়ে যায়। ব্যাহত হয় যান চলাচল, বিপাকে পড়েন পথচারীরা। পানি ঢুকে পড়ে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানেও। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। স্থানীয়রা বলছেন, একদিকে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, তার উপর এসব ড্রেন নিয়মিত পরিষ্কারও করা হয় না। তাই বৃষ্টি হলেই দেখা দেয় জলাবদ্ধতা। চরম দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। বৃষ্টি হইলেই তো এই জায়গায় হাঁটু সমান ওঠে পানি। মোটরসাইকেল নিয়ে যাইতে পারি না, লোকজন হাইটে যাইতে পারে না, মানুষের চলাচলের খুব অসুবিধা হচ্ছে। অনেক অটো রিকশার ওই যে ব্যাটারি নষ্ট হয়ে যাচ্ছে পানিতে, এবং সংক্রামক রোগগুলো আস্তে আস্তে বেড়ে যাবে। প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করে, একটু বৃষ্টি হলেই অনেক পানিতে গাড়ি গুড়ি সব তলাইয়ে যায়। এদিকে ভোর থেকে কয়েক ঘন্টার মাঝের বৃষ্টি আর জোয়ারের পানিতে চট্টগ্রাম নগরীর কিছু এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। তবে পানি দ্রুত নেমে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। ভোরে বৃষ্টি নামে বন্দরনগরীতে একটানা চলে কয়েক ঘন্টা। জোয়ারের সময় হয় পানিতে তলিয়ে যায় আগ্রাবাদ, হালিশহর সহ নগরীর নিম্নাঞ্চলের কিছু এলাকা। এতে ভোগান্তিতে পড়েন কর্মস্থলগামী মানুষ এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা। এখানে মানুষ হেঁটে যেতে পারছে না, তারপরে এখানে রিক্সা পড়ে যাচ্ছে, তারপরে অনেক গাড়ি আসতে চাচ্ছে না যাদের অফিসে কানে আছে। ভোর 6টা থেকে আসছে এখানে, বৃষ্টি হলো তাই এতটুকু ক্ষণে পর্যন্ত উঠে
কি মানুষ হাঁটতে পারে না, একটা সিএনজি গেলে দেখেন জায়গার ধারে থাকে, ওগুলোকে ঠেলে তুলতে হয়। প্রত্যেকেরই আসলে কষ্ট হয়, এটার একটা সমাধান কিন্তু খুবই দরকার আর কি। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্র সহ বৃষ্টির পাশাপাশি সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এছাড়া মৌসুমী বায়ু দেশের দক্ষিণাঞ্চলে সক্রিয়, তা অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝামাঝি অবস্থায় রয়েছে। যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। কোরবানির আগে ২ দিন আগে থেকেই প্রচুর গরম ছিল সারা বাংলাদেশে। এখন আজকে বৃষ্টির দিনে হালকা ঠান্ডা পড়েছে, মেঘলা মেঘলা বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তারপরে একটু থামতেছে, আবার একটু পরে বৃষ্টি হচ্ছে। এজন্য অফিসে যাওয়ার সময় ছাতা নিয়ে বেরোইছি, যাতে নিজের সেফটির জন্য বেরোইছি। যমুনা টেলিভিশনে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের সংবাদ প্রচারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন ও বিআরটিএ। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। যাচ্ছি অভির কাছে। অভি, অভিযানে কোনো অনিয়মের প্রমাণ কি মিলেছে? এ বিষয়ে কর্মকর্তারা কি বলছেন? মেডিকেলের পূর্ব গেটের সামনে অভিযান চালাচ্ছে চট্টগ্রাম মেডিকেলে। যে সমস্ত রোগীরা আসলে আসেন দূর দূরান্ত থেকে, তারা অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কবলে পড়েন, এমন একটি অভিযোগ কিন্তু দীর্ঘদিনের। ফলে এই নিয়ে মানুষের ক্ষোভ অনেক বেশি। তারা বলছিলেন, যখন হাসপাতালে আসেন তাদেরকে সিন্ডিকেট করে দাম বাড়ানো হয়, তারা চাইলে বাইরে থেকে কোনো অ্যাম্বুলেন্স নিতে পারেন না। ফলে বাধ্য হয়ে তাদের থেকেই বাড়তি দামে, কয়েক গুণ বেশি দামে তাদের থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করে রোগী এবং তাদের স্বজনদেরকে নিয়ে যেতে হয়। এই বিষয় নিয়ে আসলে এখন অভিযান চালানো হচ্ছে যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারের পরেই। এই মুহূর্তে এখন আমরা কথা বলতে চাই যিনি ম্যাজিস্ট্রেট রয়েছেন। একটু জানাবেন আপনারা এখন পর্যন্ত কোনো অনিয়ম পেয়েছেন কিনা, বা কি ধরনের কারসাজি পেলেন? আমাদের অভিযোগের ভিত্তিতে আমরা এখানে অভিযান পরিচালনা করছি। আমরা অভিযোগগুলো খতিয়ে দেখতেছি, আমরা কিছু অসংলগ্নতা পেয়েছি, আমরা এটা দেখতেছি যে এটা কি করা যায়। ঠিক আছে, এখানে কোনো তালিকা পেয়েছেন? এখানে নির্দিষ্ট কোনো মূল্য তালিকা পাওয়া যায়নি। সে একটা মূল্য তালিকা ওনারা প্রদর্শন করেছেন, সেটা 2015-16 সালের দিকে করা হয়েছিল। তারপরে এটা আপডেট করা হয়নি। এই বিষয়ে তাদের সাথে আমাদের কথা হচ্ছে, আমরা আরেকটু খতিয়ে দেখছি বিষয়গুলো। বলছিলেন যে আগের ভাড়ার তালিকা দিয়ে আসলে তারা এখন সেই ভাড়ার তালিকা চালাচ্ছেন এবং এটি কিন্তু মানছেন না। এবং রোগী স্বজনরা বলছিলেন, যখন কেউ হাসপাতালে মারা যান কিংবা যখন কেউ এখানে আসেন বা কাউকে যখন হাসপাতাল থেকে আশেপাশে যে উপজেলা বা ফেনী, কুমিল্লা নিয়ে যেতে হয়, তখন কিন্তু বাধ্য হয়ে তাদের থেকেই অ্যাম্বুলেন্স ঠিক করতে হয়। তারা চাইলে কোনো ধরনের অ্যাম্বুলেন্স বাইরে থেকে আনতে পারেন না। এবং যে সমস্ত চালকরা রয়েছেন, অ্যাম্বুলেন্স চালক, তারাও কিন্তু বিষয়টি স্বীকার করেছেন। বলছিলেন যে অ্যাম্বুলেন্স বাইরে থেকে কোনো অ্যাম্বুলেন্স এখানে ঢুকতে পারে না। এবং এই নিয়ে কেউ যদি কোনো ভাড়া ঠিক করে কোনো রোগীদের সাথে, সেক্ষেত্রে তাদেরকে মারধর থেকে বিভিন্নভাবে লাঞ্ছিত করা হয়। এই বিষয়টি মালিক সমিতি রয়েছে, চট্টগ্রাম অ্যাম্বুলেন্স মালিক সমিতি রয়েছেন, তাদের সাথে কথা বলছেন। এবং এরই মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের অসংগতি পাওয়া হয়েছে, তাদের কোনো ভাড়ার তালিকা নেই এবং যে বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে, তারা এখন পর্যন্ত কোনো ধরনের প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু দেখাতে পারেনি। এখন পরবর্তীতে জানানো যাবে আসলে কি ধরনের ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে। সোহান, অনেক অনেক ধন্যবাদ অভি আপনাকে। নতুন নোট নিয়ে বিড়ম্বনায় গ্রাহকরা। চেষ্টা করেও এটিএম ও সিআরএম মেশিনে টাকা জমা দিতে পারছেন না তারা। একই অবস্থা মেট্রো রেলের ক্ষেত্রেও। 20 ও 50 টাকার নোট দিয়ে ভেন্ডিং মেশিন থেকে টিকিট কাটা যাচ্ছে না। ব্যাংকাররা বলছেন, নতুন টাকা সিআরএম এর উপযোগী করতে উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে, সফটওয়্যারকে নতুন টাকা চেনাতে কিছুটা সময় লাগবে, দ্রুতই হবে এ সংকটের সমাধান। ঈদুল আজহাকে কেন্দ্র করে চলতি মাসের শুরুতে নতুন নকশা সমৃদ্ধ নোট বাজারে ছাড়ে বাংলাদেশ ব্যাংক। প্রথম দফায় এসেছে 20, 50 এবং 1000 টাকার নোট। তবে এই নোটের ব্যবহার নিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে গ্রাহকদের।
ব্যাংকিংয়ের ঝামেলা এড়াতে নতুন টাকার উত্তোলন এবং জমার ক্ষেত্রে এটিএম এর পাশাপাশি সিআরএম মেশিন ব্যবহার করে থাকেন গ্রাহকরা, কিন্তু বারবার চেষ্টা করেও 1000 টাকার নোট জমা করা যাচ্ছে না সিআরএম মেশিনে। বারবার সিআরএম মেশিনে জমা দেওয়া হচ্ছে, নতুন নোট বারবার আমাকে ফেরত দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আমার ভোগান্তিতে পড়তেছি। আমার কাছে 8000 টাকা আছে পুরান টাকা, 2000 টাকা আছে নতুন নোট। এখন আমি একজনকে 10,000 টাকা পাঠাচ্ছি কিন্তু নিচ্ছে না। নতুন যে 1000 টাকার নোট সিআরএম টাকাটা জমা নিচ্ছে না, তো এতে করে আমরা সিরিয়াসলি ভোগান্তি পড়ছি। ব্যাংকাররা বলছেন এটিএমে নতুন নোট ব্যবহার সহজ হলেও সমস্যা হচ্ছে সিআরএম মেশিনে। বিষয়টি নিয়ে কাজ করছেন তারা। এরই মধ্যে যুক্ত করা হয়েছে সিআরএম মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠানকে। 10 থেকে 15 দিনের মধ্যে সমস্যার সমাধান হবে বলেও আশ্বাস তাদের। সিআরএম মেশিন এই প্রবলেমটা হচ্ছে কি জন্য, আপনি যদি টাকা উঠান তাহলে কিন্তু 1000 টাকা উঠাতে কোনো সমস্যা নেই, কিন্তু টাকা যখন জমা দিবেন মেশিন রিকগনাইজ করতে পারতেছে না, চিনতে পারতেছে না। আমরা ওটাকে ভেন্ডারকে বলেছি 10 থেকে 15 দিন টাইম লাগবে হয়তো, এর মধ্যে তারা ওটাকে রিকগনাইজ করে দিলে পরে টাকা জমা দিতে পারবে। জমা দেওয়ার সমস্যা হচ্ছে, টাকা উঠাইতে কিন্তু সমস্যা। সিআরএম এর ক্ষেত্রে আমাদের ডিসপেন্স এবং রিসিভ দুইটার ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে একটু প্রবলেম হচ্ছে, তো সেগুলোর জন্য আমরা আমাদের ভেন্ডরকে এনগেজ করেছি। একটা বন্ধ না হলে বাই দিস টাইম আমাদের সিমুলেশনের কাজটা কমপ্লিট হয়ে যেত। আশা করতেছি 1 সপ্তাহের ভিতরে এটা হয়তো সলভ হয়ে যাবে আশা করতেছি। ঝামেলায় পড়তে হচ্ছে মেট্রো রেলের যাত্রীদেরও। বাজারে আসা নতুন নোট দিয়ে ভেন্ডিং মেশিন থেকে টিকিট কাটা যাচ্ছে না। নতুন নোটটা দিয়ে ট্রাই করছি কিন্তু এটা হচ্ছে না, এটা একরকম ভোগান্তি পড়েছি। গভর্নমেন্টের টাকা বানাইছে, এই টাকাটা যদি আমরা কাজে ব্যবহৃত না করতে পারি তো এটা আমাদের জন্য একটা বিপজ্জনক। নতুন টাকাটা আমরা 3 বার দিয়েছি, এটা ফেরত পাঠাচ্ছে মেশিন, অ্যাকসেপ্ট করতেছে না। নতুন টাকা কেন নিচ্ছে না সেটাও আমি জানি না, সরকারের উচিত খুব তাড়াতাড়ি এটা একটা ব্যবস্থা নেওয়া। বাংলাদেশ ব্যাংক বলছে সিআরএম এবং ভেন্ডিং মেশিনের ক্ষেত্রে সমস্যার ধরন প্রায় একই রকম। নতুন টাকার সাথে মেশিনের সফটওয়্যারের সমন্বয় করতে কিছুটা সময় লাগছে। দ্রুতই এ সমস্যার সমাধান হবে বলছে কেন্দ্রীয় ব্যাংক। এটিএম বা সিআরএম মেশিনের যে সফটওয়্যার তাতে কিন্তু নোটটাকে চিনাতে হয়, অন্যথায় ওই সফটওয়্যার এটাকে শুধু কাগজ হিসেবে গণ্য করবে এবং কাগজ সেখানে ইনসার্ট করার কোনো সুযোগ নেই, এই কারণে সে এটাকে রিজেক্ট করবে। নতুন নোট বলে কোনো সমস্যা হলো ওই সফটওয়্যারটাকে চেনানো। শুধু এটিএম না, অন্যান্য যেখানে টাকা লোড করার পরে আমাদের টিকিট বের হয়ে আসবে সেখানে একই জিনিস, ওইটা যে টাকা এবং রিকগনাইজ টাকা সেটা ওই সফটওয়্যারকে চেনাতে হবে। কেন্দ্রীয় ব্যাংক জানায় নতুন নকশার নোট বাজারে আসার পরপরই ঈদের ছুটি ছিল, সেজন্য সমস্যার সমাধানে একটু সময় লাগছে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে অভিযান চালিয়ে 24 জন মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী। সোমবার গভীর রাতে এই অভিযান পরিচালনা করে সেনাবাহিনী, উত্তর ক্যাম্প ও টঙ্গী পশ্চিম থানা পুলিশ। জব্দ করা হয় মদ, গাঁজা সহ মাদক গ্রহণের নানা সরঞ্জাম। এ ধরনের অভিযান চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গভীর রাতে টঙ্গীর মাজার বস্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী, উত্তরা ক্যাম্প ও টঙ্গী পশ্চিম থানা পুলিশ। এ সময় কয়েকটি দলে ভাগ হয়ে পুরো বস্তি ঘিরে ফেলেন তারা। অভিযানে পাওয়া যায় বিশেষ চেম্বার, যেখান থেকে বিক্রি করা হতো বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। তাছাড়া কয়েকটি ঘরে তল্লাশি চালিয়ে মেলে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, মাদক গ্রহণের সরঞ্জাম এবং নগদ অর্থ। সবাই এই জায়গায় আসার পরে টাকা দেয়, টাকা দেওয়ার পরে এখান থেকে দিয়ে দেয়। একটু সিদ্ধি খাই স্যার, আমি গাড়ি চালাই, যে আমার ড্রাইভিং লাইসেন্স আর এই যে আমি মাত্র খাইছি, এখনো খাইও নাই স্যার। ঘন্টা 2-এর বেশি চলে যৌথ বাহিনীর এই অভিযান। এ সময় আটক করা হয় 24 জন মাদক কারবারিকে। আমরা এই মাজার বস্তিতে যৌথ অভিযান পরিচালনা করি, তাতে আমরা টোটাল 24 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তাদের নিকট থেকে দেখতে পাচ্ছেন মাদকদ্রব্য এবং সেবন করার যেগুলো যন্ত্রপাতি সেগুলো আমরা সেখান থেকে উদ্ধার করতে পেরেছি। মাদক বিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে জানায় সংশ্লিষ্টরা। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা।